আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি বাড়িতে রয়েছো এবং ভালো রয়েছো। অভিভাবকের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় তোমরা তোমাদের অধ্যয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ নিজাম আকন্দ, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমে স্ক্রিনে খেয়াল করবে এবং আমরা স্ক্রিনের ছবির মাধ্যমে আজকে কোন বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা সম্পর্কে আমরা ধারণা লাভ করব। ছবি দুটোতে কি বোঝা যায়? একটা হচ্ছে মৎস্য সম্পদ এবং অন্যটা হচ্ছে সুন্দরবন। ছবির দৃশ্যগুলো বাংলাদেশের কোন ধরনের সম্পদ? প্রাকৃতিক সম্পদ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করি। এই পাঠ শেষে বা আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো বুঝতে পারবে বা শিখতে পারবে সেগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ বর্ণনা করতে পারবে, বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, মানুষের আর্থসামাজিক ব্যবস্থা ব্যাখ্যা করতে পারবে, মানুষের অর্থনৈতিক উন্নতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা বর্ণনা করতে পারবে। প্রকৃতপক্ষে আলোচ্য বিষয়টুকু অনেক বড়, কিন্তু আমরা সংক্ষেপে মূল বিষয়গুলো জানার চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই বিষয়গুলো দেখবে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, প্রথমে আমরা জানব যে প্রকৃতপক্ষে একটি দেশের যত বেশি প্রাকৃতিক সম্পদ রয়েছে ওই দেশটা তত বেশি উন্নত। কারণ আমরা শিল্প বলি বা যে কোনো নতুন উৎপাদিত জিনিসের কথাই বলি না কেন, সবগুলোর কাঁচামাল আসা হচ্ছে আসলে প্রাকৃতিক সম্পদ থেকে। তো একটি দেশের প্রাকৃতিক সম্পদ যত উন্নত, ওই দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা এবং মানুষের জীবনযাত্রার মান তত বেশি উন্নত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি বিষয় লক্ষণীয় যে একটি দেশে প্রাকৃতিক সম্পদ থাকলে যে সে দেশটা উন্নত তা নয়, কিন্তু এখানে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের কলা কৌশলগত জ্ঞান, শ্রমিকের দক্ষতা এবং বাজার ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা প্রথমে যে বিষয়টা জানব, প্রাকৃতিক সম্পদ কাকে বলে। প্রকৃতির কাছ থেকে পাওয়া সব বস্তুকে প্রাকৃতিক সম্পদ বলা হয়, অর্থাৎ আমরা প্রকৃতিগতভাবে যে জিনিসগুলো পেয়ে থাকি সেটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, মানুষ প্রকৃতি থেকেই এসব সম্পদ আহরণ করে। এর ফলে মানুষের অর্থনৈতিক এবং সামাজিক জীবনের অগ্রগতি ঘটে। প্রাকৃতিক সম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার করলে দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার প্রাকৃতিক সম্পদগুলো দেখে নেব। 1 পানি, 2 বায়ু, 3 গাছপালা, 4 জীবজন্তু, 6 ফসল, 7 খনিজ দ্রব্য, 8 বনজ সম্পদ, 9 মৎস্য সম্পদ এবং সমুদ্র সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করি। প্রথমে মাটি। প্রশ্নোত্তরের মাধ্যমে বিষয়টা জানার চেষ্টা করব। মাটি বাংলাদেশের মূল্যবান সম্পদ। এদেশের সমতল ভূমি কেমন? আমরা জানি বাংলাদেশের মাটি হচ্ছে সমতল, তাহলে এর দেশের সমতল ভূমিটা কেমন? সেটা হচ্ছে এদেশের সমতল ভূমি খুবই উর্বর। বেশিরভাগ এলাকায় 3টি ফসল উৎপন্ন হয় সাধারণত। মাটি। পাহাড় কোন কোন সম্পদ পাওয়া যায়? পাহাড়ে সাধারণত প্রাণীজ, বনজ ও খনিজ সম্পদ পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি বিষয় খেয়াল করব যে বাংলাদেশের যে জমি রয়েছে, দেশের 10 ভাগের 1 ভাগ অঞ্চল হচ্ছে পাহাড়ি এলাকা, এবং এই পাহাড়ি এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পাহাড়ি এলাকায় প্রচুর প্রাণীজ, বনজ এবং খনিজ সম্পদ পাওয়া যায়। এবার আমরা নদ নদী। আমরা জানি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশের মোট নদ নদীর সংখ্যা অসংখ্য। বাংলাদেশের ছোট বড় অনেক নদী রয়েছে। এসব নদী আমাদের কি কাজে আসে? মূলত এসব নদী আমাদের কি কাজে আসে বিষয়টা হচ্ছে, নদীগুলো মালামাল পরিবহন ও যোগাযোগে সহজ মাধ্যম। নদী পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়, এছাড়াও মৎস্য সম্পদ আহরণ করা যায়। সুতরাং নদ নদী একটি দেশের আশীর্বাদ স্বরূপ, কারণ নদ নদীতে প্রতি বছর
বন্যার ফলে প্রচুর পলি মাটি বয়ে আনে, ফলে ফসল উৎপাদনও ব্যাপক হারে বৃদ্ধি পায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা খনিজ সম্পদ সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের তেল, গ্যাস, ম্যাঙ্গানিজ, কয়লা, সিলিকা বালি ও চীনা মাটি পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, বনজ সম্পদের পরিমাণ হচ্ছে 29,938 বর্গ কিলোমিটার, যা দেশের মোট ভূভাগের 16 ভাগ। অর্থাৎ একটি দেশের মোট বনভূমির প্রয়োজন হচ্ছে মোট ভূমির 25%। সেখানে বাংলাদেশে রয়েছে হচ্ছে 16 ভাগ। বনে রয়েছে গাছপালা ও নানা জাতের হরিণ। গাছপালা থেকে ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি করা হয়। বনজ সম্পদ হিসেবে বনে রয়েছে নানা রকমের পশু পাখি, যা প্রকৃতির শোভাবর্ধন করে। তাহলে এই বন সম্পদের গুরুত্বটা কি? প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সুন্দরবনের গুরুত্ব বা বনের গুরুত্ব অপরিসীম। আমাদের আরও বেশি বনজ সম্পদ থাকা প্রয়োজন। এবার সমুদ্র সম্পদ। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে রয়েছে বঙ্গোপসাগর। সাগর তীরে গড়ে উঠেছে দুটি বন্দর, একটা হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং মংলা সমুদ্র বন্দর। এছাড়াও প্রস্তাবিত অনেকগুলো সমুদ্র বন্দর বাংলাদেশে রয়েছে। কক্সবাজার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম, মানে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত। এছাড়াও রয়েছে পটুয়াখালী সমুদ্র সৈকত। সাগর থেকে প্রচুর মাছ আহরণ করা হয়, যা দেশের চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি করা সম্ভব। সুতরাং সমুদ্র সম্পদ বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব বহন করে। প্রাণীজ সম্পদ। বাংলাদেশের প্রাণীজ সম্পদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগি। এছাড়াও রয়েছে অনেক ধরনের প্রাণী, ছাড়াও রয়েছে নানা প্রজাতির পাখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা প্রাকৃতিক সম্পদের গুরুত্ব নিয়ে আলোচনা করব। বাংলাদেশে কি প্রাকৃতিক সমৃদ্ধ? প্রথমে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ? বাংলাদেশের জনসংখ্যার তুলনায় প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নয়। অর্থাৎ আমাদের বাংলাদেশে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে তার চাইতে জনসংখ্যা বেশি। আর এই কারণেই বলা হচ্ছে জনসংখ্যার তুলনায় প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ নয়। এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে দেশে সমৃদ্ধ করা সম্ভব? তাহলে এই যে জনসংখ্যার চেয়ে যে প্রাকৃতিক সম্পদের পরিমাণ কম, তাহলে এই সীমিত প্রাকৃতিক সম্পদ দিয়ে দেশকে সমৃদ্ধ করা কিভাবে সম্ভব? সেক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা করে এগুলোর যথাযথ ব্যবহার করতে পারলে সীমিত সম্পদ দিয়েই দেশকে সমৃদ্ধ করা সম্ভব। তবে সুষ্ঠু পরিকল্পনা ব্যতীত অসংখ্য বা অসীম সম্পদ দিয়েও একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব নয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা সময় স্বল্পতার কারণে ভিডিওটি দেখতে পাচ্ছি না। উপরের ছবিগুলো দিয়ে কোন কোন পেশা বোঝা যায়? আমরা ব্যবসা বাণিজ্য বুঝতেছি, তারপর হচ্ছে কৃষি বুঝতেছি, ডাক্তার, এছাড়াও হয়তো প্রযুক্তিগত পেশাগুলো। এখানে আমরা কৃষি, ব্যবসা, প্রকৌশল ও চিকিৎসা এই পেশাগুলো দেখতে পাচ্ছি। তাহলে কোন বিষয়গুলো কেন্দ্র করে পেশার ভিন্নতা হয়, যে এক একজন এক এক ধরনের ব্যবসা করতেছে? এটার ভিন্নতা কারণ কি? ভিন্নতা হচ্ছে উৎপাদন, বন্টন ও ভোগকে কেন্দ্র করে মানুষের পেশাগত ভিন্নতা দেখা দেয়। উৎপাদন, বন্টন ও ভোগকে কেন্দ্র করে মানুষ কোন অবস্থা গড়ে ওঠে? আর্থ ও সামাজিক অবস্থা গড়ে ওঠে। অর্থাৎ এই প্রত্যেকটা মানুষের পেশার উপর ভিত্তি করে আর্থসামাজিক অবস্থা গড়ে ওঠে। অর্থাৎ একজন ব্যক্তি যদি ডাক্তার হয় তাহলে তার আর্থসামাজিক অবস্থা অনেক উন্নত হবে। আরেকজন যদি কৃষিকাজ করে স্বাভাবিকভাবে তার আর্থসামাজিক অবস্থা একটু খারাপ হতেই পারে। তাহলে মানুষের আর্থসামাজিক অগ্রগতির পেছনে কোন সম্পদটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? এই যে মানুষের আর্থসামাজিক উন্নতি, এর পিছনে কোন সম্পদটা গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যেটা পড়ব, আর্থসামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা কী সেই বিষয় সম্পর্কে। আমাদের প্রথমে দেখতে হবে কিভাবে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। তোমরা সপ্তম শ্রেণীর বইয়ে
পড়েছো যে ধারাবাহিক সমাজ উন্নয়নের ফলে বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থায় আমরা উন্নতি হয়েছি, সেই বিষয়টি আমরা প্রথমে দেখব। সেটা হচ্ছে বেঁচে থাকার জন্য মানুষ নানা রকম কাজ করে। এসব মানুষের অর্থনৈতিক কাজ, এই অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করেই সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। কিভাবে মানুষ আর্থসামাজিক অবস্থা গড়ে ওঠেন? প্রাচীনকালে মানুষ বন থেকে ফলমূল সংগ্রহ করত এবং পশু শিকার করে মাংস খেত। এরপর খাদ্য ও অন্যান্য পণ্য উৎপাদন বন্টন ভোগকে কেন্দ্র করে গড়ে ওঠে আর্থসামাজিক ব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর হচ্ছে আধুনিককালে মানুষ কোন কোন খনিজ পদার্থ উত্তোলন করতে শিখেছে আমরা ছবির মাধ্যমে দেখে নিই। কয়লা, লোহা, পাথর, স্বর্ণ, রৌপ্য, গ্যাস ইত্যাদি এগুলো হচ্ছে সম্পূর্ণ মাটির নিচের সম্পদ এবং খনিজ সম্পদ, আর এগুলোই বর্তমানে মানুষ উত্তোলন করতে শিখেছে। মানুষ এই প্রাকৃতিক সম্পদগুলোকে দক্ষতার সাথে ব্যবহার করে আর্থসামাজিক অবস্থার উন্নতি করেছে। প্রাকৃতিক সম্পদের ভূমিকা কী? 1. উৎপাদন, 2. কর্মসংস্থান, 3. সুষম খাদ্যের অভাব পূরণ, 4. শিল্পের উন্নয়ন, 5. ব্যবসার প্রসার, 6. জীবনযাত্রার মান উন্নয়ন এবং আসবাবপত্রের যোগান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে দেখে নিলাম যে প্রাকৃতিক সম্পদের কোন কোন ক্ষেত্রে ভূমিকা পালন করে। এগুলো হচ্ছে ক্ষেত্র। এবার ক্ষেত্রগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। উর্বর মাটি ব্যবহার করে কিভাবে উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে? পরিকল্পিতভাবে শিল্পের উন্নয়ন ও কৃষি কাজে প্রযুক্তির ব্যবহার করলে উৎপাদন বাড়বে, ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তাহলে সুষম খাদ্যের অভাব পূরণ। কিভাবে সুষম খাদ্যের অভাব পূরণ হচ্ছে? গবাদি হাঁস, হাঁস মুরগি ও মাছ এই 3 ধরনের প্রাণীজ সম্পদ সুষম খাদ্যের অভাব পূরণ করছে, আর খামার সৃষ্টির ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব কৃষি জমিতে সেচ দিতে পারি, ফলে শুকনো মৌসুমে কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব। সেচ সুবিধা প্রদান, এবং সেচ সুবিধা প্রদানের ফলে আমরা কৃষি জমিতে সেচ দিই এবং ফসল উৎপাদন হয়ে থাকে। প্রাকৃতিক সম্পদ কিভাবে শিল্পের উন্নয়ন ও ব্যবসার প্রসার ঘটাতে পারে? দেশের প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগছে এবং শিল্পের উন্নয়ন ও ব্যবসার প্রসার ঘটছে। তাহলে শিল্পের ও ব্যবসার প্রসার। বনজ সম্পদ কিভাবে আমাদের কাজে লাগছে? বাড়িঘর তৈরি, আসবাবপত্র নির্মাণ এবং পৃথিবীর তাপমাত্রা কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমি অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করছে। বনজ সম্পদের ভূমিকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এবং প্রাকৃতিক সম্পদগুলো কি, প্রাকৃতিক সম্পদ বিবরণ, আর্থসামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদ কীভাবে ভূমিকা পালন করে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি, সুষম খাদ্যের অভাব পূরণ, সেচ সুবিধা প্রদান, শিল্পের উন্নয়ন ও ব্যবহার প্রসার, বনজ সম্পদের ভূমিকা ইত্যাদি ক্ষেত্রে অবদান রাখার ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। একটি দেশের মূল অর্থনীতি নির্ভর করে ওই দেশের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, মূলধন, পর্যাপ্ত পরিমাণে মূলধন এবং দক্ষ জনশক্তি। আমাদের দেশে যে পরিমাণ মূলধন রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেগুলোকে দক্ষ মানব সম্পদ দিয়ে এবং মূলধন বিনিয়োগ করে যদি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ব্যবহার করতে পারি, তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন খুব দ্রুতই উন্নতি করা সম্ভব। দেশের প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহার করলে দেশের কৃষি শিল্প যেমন উন্নত হবে, তেমনি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। আর কর্মসংস্থান সৃষ্টি হলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার বাড়ির কাজটি দেখে নিই। পৃথিবীর তাপমাত্রা কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমি কীভাবে ভূমিকা রাখছে তা সর্বোচ্চ 10 বাক্যে লিখে নিয়ে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে এ পর্যন্তই।
তোমরা ভালোভাবে অধ্যায়টি পড়বে এবং মনোযোগ সহকারে পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আমাদের অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।